নমস্কার, আমি নিবেদিতা। আজ আমি আপনাদের শোনাচ্ছি আমার অত্যন্ত প্রিয় লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প। আশাপূর্ণার ছোট গল্পে মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন এবং ইতিহাস দুটোই ধরা আছে, কিন্তু স্লোগান নেই, পোস্টার নেই। জীবনের নিষ্ঠুরতম সত্যগুলি, বঞ্চনা, লাঞ্ছনা, বিড়ম্বনার কাহিনীগুলি তিনি যেন ছোট ছোট নুড়ির গায়ে নড়ুন দিয়ে খোদাই করে কালো স্রোতে ছড়িয়ে দিয়েছেন। বড় কথা ছোট করে বলায় তিনি ওস্তাদ। মনুষ্য জীবনের বড় বড় ধাক্কাগুলিকে ছোট গল্পে ছোট পরিসরের মধ্যে ধরে ফেলায় তার অনায়াস নৈপুণ্য, বলেছেন নবনীতা দেবসেন। আমি যে গল্পটি পাঠ করছি তার নাম ঘূর্ণমান পৃথিবী। গতকাল থেকেই অনুভব করছেন শিবনাথ, ওদের মধ্যে কিসের যেন একটা আয়োজন চলছে। ওদের মানে শিবনাথের ছেলে আর বউ, শঙ্খনাথ আর রুচিরার মধ্যে। মনে হচ্ছে রুচিরা শঙ্খনাথকে দুদিন ছুটি নেবার জন্য পীড়াপিড়ি করছে। শঙ্খ রাজি হচ্ছে না, বলছে এখন অফিসে কাজের ভিড়, এমনিতেই তো দুদিন ছুটি পাওয়া যাচ্ছে, ওতেই হবে। নিজে থেকে কিছু জিজ্ঞেস করতে আজকাল কেমন বাধে শিবনাথের। আগে সব কিছু ব্যাপারেই মহোৎসাহে জিজ্ঞেস করতেন, কি রে শঙ্খ, কি কথা হচ্ছে রে? কিন্তু ক্রমশই যেন টের পাচ্ছেন শিবনাথের এই অকারণ কৌতূহল ওরা তেমন প্রীতির চক্ষে দেখছে না। ছেলে আর বউ, এদের শিবনাথ ওরা ছাড়া আর কিছু ভাবেন না। ওদের বিষয়ে কিছু ভাবতে গেলে একত্রে ওদের বলেই ভাবেন। তার কারণ আলাদা করে শঙ্খর যেন কোনো সত্তা খুঁজে পান না আর। শৈশবে মাতৃহারা শঙ্খ নামের যে ছেলেটাকে শিবনাথ 28 বছর ধরে চিনে এসেছেন, জেনে এসেছেন তার ইচ্ছে, পছন্দ, রুচি, মনোভাব, মতবাদ, সেই ছেলেটা যেন কোথায় হারিয়ে গেছে। একটি সত্তাই শুধু চোখে পড়ে, সে হচ্ছে রুচিরা নামের একটি সুন্দরী, সুশিক্ষিতা, মধুভাষিণী মেয়ে। ওকে যেন কেমন ভয় ভয় করে শিবনাথের, অথবা সমীহ সমীহ। ওর আড়াল থেকে শঙ্খকে ঠিক দেখতে পান না। অতএব শিবনাথ দুজনকে এক করেই ভাবেন থাকবে, ডেকে ডেকে জিজ্ঞেস করাটা ওরা যখন পছন্দ করে না। কিন্তু ওরা তো আর অবিবেচক নয় যে যা করবে বাপকে জানাবে না। সকালবেলা চায়ের টেবিলে এ কথা সে কথার মধ্যে জানিয়ে দিল পরপর দুদিন ছুটির সুযোগে ওরা বর্ধমান যাচ্ছে, আর যাচ্ছে নতুন কেনা গাড়িটা করে। বর্ধমানটা অবশ্যই বেড়াতে যাবার পক্ষে বিশেষ আকর্ষণীয় জায়গা নয়, কিন্তু বর্ধমানে রুচিরার দিদির বাড়ি, অতএব পরম আকর্ষণীয়। কথাটা শুনেই শিবনাথ ফস করে একটা বোকার মতো কথা বলে বসেন। বলেন, গাড়িতে যাবে, তেল তো অনেক খরচা হবে। বলেই মনে হলো কথাটা বোকার মতো হলো। তেল পোড়াবার জন্যই তো গাড়ি কেনা। কিন্তু বলে যখন ফেলেছেন, একটা অদৃশ্য হাসি দেখতেই হবে। মাঝে মাঝে ওই অদৃশ্য হাসি দেখতে হয় শিবনাথকে, শঙ্খ হঠাৎ বড়লোক হয়ে যাওয়া থেকে। হ্যাঁ, হঠাৎই বড়লোক হয়ে গেছে সরকারি অফিসের ভূতপূর্ব কেরানি শিবনাথের ছেলে শঙ্খনাথ। কিন্তু শিবনাথ যেন সেটা এখনো অনুভবে পাচ্ছেন না। শিবনাথের যেন মনে হয় এ একটা অলীক কথা। শিবনাথের ছেলে একখানা অ্যাম্বাসাডর গাড়ি কিনে ফেলেছে, যত ইচ্ছে তেল পুড়িয়ে বেড়াতে যাচ্ছে। এটা স্বপ্ন না মায়া কে জানে।
শুধু গাড়ি কেনাই নয়, চালাতেও শিখে ফেলেছে। শুধু শঙ্খই নয়, তার বউও। সবই যেন অবাস্তব। তাই হঠাৎ হঠাৎ এক একটা বোকার মতো কথা বেরিয়ে যায় মুখ দিয়ে। অবশ্য ছেলে বউ শিবনাথের কর্তব্য বুদ্ধিহীন নয়, চক্ষু লজ্জাহীনও নয়। গাড়ি কিনেই প্রথম দিনই বাবাকে নিয়ে কালীঘাটে পুজো দিয়ে এসেছে, এবং প্রথম রবিবারেই বাবাকে দক্ষিণেশ্বরে ঘুরিয়ে এনেছে। সেদিন শিবনাথের সুখে আনন্দে দুঃখের নিঃশ্বাস পড়েছে। শঙ্কর বহুদিন আগে মৃতা মায়ের জন্যে। কিন্তু সেই মৃত্যুটা এত পুরনো কালের আর শঙ্কর কাছে এতই ঝাপসা যে সেই নিয়ে তার সামনে আক্ষেপ করাটা হাস্যকর। শিবনাথ তো আর সেই পরলোকগতাকে ছেলের মনে চিরজাগরুক করে রাখবার জন্যে বৈজ্ঞানিক সম্মত কোনো পদ্ধতি গ্রহণ করেননি। শিবনাথ ছেলেকে মানুষ করে তোলবার জন্য আপ্রাণ করেছেন। শিবনাথের চেষ্টা সফল হয়েছে, মানুষ হয়েছে ছেলে, আশাতীত হয়েছে। শিবনাথ কি কোনোদিন আশা করেছিলেন এতটা হবে? শিবনাথ ওর বারবারন্ত গতি দেখে অবাক হয়ে যাচ্ছেন, এবং ওদের অবাধ গতিবিধি দেখে কখনো বিস্মিত, কখনো ঈর্ষিত, আর কখনো বিরক্ত হচ্ছেন। তবু আবার সে বিরক্তির, ঈর্ষার আর বিস্ময়ের বস্তুগুলো নিয়ে লোকের কাছে গর্ব করতেও ছাড়েন না শিবনাথ। ছেলে গাড়ি কেনা মাত্রই ওর অবসরিকা ক্লাবের বন্ধুদের কাছে খবরটি পরিবেশন করেছেন, যদিও অন্য ছলে। বলেছেন যেন কথায় কথায়, এই চারিদিকে শুনি পেট্রোলের দাম এত বেড়েছে, তত বেড়েছে, লোকে গাড়ি রাখতে পারছে না, বেচে দিচ্ছে। আর এখন কিনা আমার শঙ্খবাবু দুম করে একখানা অ্যাম্বাসাডর কিনে বসলেন। এই রকমই বলেন, যেন নিন্দার ছলেই ছেলের বারবারন্তর কথাগুলো শুনিয়ে দিয়ে আসেন বন্ধুদের। আজও বর্ধমানে যাওয়ার খবরটা পাওয়া মাত্রই একটা বোকামি করে ফেলেও বাজারে পরিচিতজন সকলকে ধরে ধরে শুনিয়ে দিলেন, শুনেছ কাণ্ড? নতুন গাড়িতে বাবা আমার আজ বর্ধমানে চললেন শালির বাড়ি। ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে বর্ধমানের। অকারণ কতটা তেল পোড়ানো ভাবো। কেউ বলেছে এখনকার ছেলেপুলেদের তো ওই যা রোজগার করবে দু হাতে ওড়াবে। কেউ বা বলেছে ভগবানের আশীর্বাদ, কৃতি হয়েছে, তদুপযুক্ত চলবে বৈকি। শিবনাথের মনে হয়েছে কেউই যেন ঠিক প্রাণ থেকে কথাগুলো বলল না। যেন শিবনাথের ছেলে শঙ্খ যে এইবার সেই একখানা গাড়ি কিনে ফেলেছে, এটা যেন একটা খবরের মতো খবরই নয়। শিবনাথ বললেন, তাই শুকনো শুকনো জবাব দিল। তারপরই কিন্তু হঠাৎ একটা ইচ্ছে মাথার মধ্যে বিদ্যুতের মতো খেলে গেল। বর্ধমানে যাচ্ছে ওরা, তার মানে কুতুলপুরের ওপর দিয়েই, তার মানে টুনির বাড়ির কাছ দিয়ে। ট্রেন নয় যে সামনে দিয়ে চলে গেলেও অমোঘ নিয়মে চলেই যাবে, থামতে বললে থামবে না। এ বাবা নিজের ইচ্ছায় থামা চলা, আর সেই থামা চলাটা নিয়ন্ত্রিত হচ্ছে শিবনাথের নিজের ছেলের হাতে। সে বাড়ির শঙ্খ চেনে না, কিন্তু শিবনাথ তো চেনেন। অবশ্যই বহুকাল যাননি, তবু ভুলে যাননি। আর যদিই বা ভুলে যান, বৈকুণ্ঠ চক্রবর্তীর বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে। নাম করা লোক ছিলেন টুনুর শ্বশুর। গাড়ি থামিয়ে থামিয়ে ঠিকানাটা জিজ্ঞেস করে নিয়েই চট করে বলে ফেলা যাবে, এই তো শঙ্খ, এখানেই থামা, এখন আর তোদের নামতে হবে না। যাচ্ছিস এক জায়গায়, ফেরার সময় আমায় তুলে নিয়ে যেতে তো নামতেই হবে, তখন দেখা করে যাস পিসির সঙ্গে। শঙ্খ বিবেচক ছেলে, শিবনাথও কিছু অবিবেচক বাপ নয়। অন্য বাপ হলে হয়তো বলতো, সে কি কথা, একবার নামবি না, পিসিকে একটা পেন নাম করে যাবি না, পিসি বলবে কি?
কিন্তু শিবনাথ বোঝেন যাবার পথে বাধা বন্ধ না করাই ভালো। টুনুর বাড়ি যাবার কথা চিন্তা করতেই ভারী মন কেমন করে ওঠে বিধবা ছোট বোনটার জন্যে। আহা, বেচারি চিরদিন গরিব, স্বামী থাকতেও যা, এখনো তাই। স্বামী তো ছিল অপদার্থ, এই তো কলকাতা থেকে কতই বা দূরে, 7 জন্মে একবার আসতে পারে না, কেউ আনেও না। কেই বা আনবে? শিবনাথের স্ত্রী বেচারি টুনির বউ দুটি মারা যাওয়ার পর থেকেই ভাইয়ের বাড়ি আসা ফুরিয়েছে টুনুর। শিবনাথ যেতেন মাঝে মাঝে এটা ওটা নিয়ে। রিটায়ার করার পর সেও বন্ধ হয়ে গেছে। 3-3.5 বছর দেখেননি বোনটাকে। তাই ঠিক, শিবনাথ আজ এদের সঙ্গে বেরিয়ে পড়বেন। ওই পথ দিয়েই তো যাবি, যাবার সময় আমায় তোদের পিসির বাড়ি নামিয়ে দিয়ে যা, পরশু ফেরার সময় ফের তুলে নিয়ে যাবি। তারপর হেসে হেসে বলবেন, তেল পোড়ানো নিয়ে তোকে বলেছিলাম, দেখ এখন আবার কেমন সুবিধেটি এঁটে নিলাম, যাক আরও খানিকটা উসুল হবে। যতই ভাবতে থাকেন ভারী একটা পুলক অনুভব করেন শিবনাথ। ভাবতে থাকেন টুনি হঠাৎ দাদাকে দেখে কি পরিমাণ খুশি হবে। সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন এবারে পেনশনের টাকাটা থেকে বেশ খানিকটা নিয়ে যাবেন টুনির জন্য। মাসে মাসে নাম রক্ষার্থে যে 25টি টাকা মানি অর্ডার করেন টুনির নামে, সেটা এবার দেয়া হয়নি। তার সঙ্গেই আর গোটা 50 দিয়ে দেবেন, ছেলেপুলেরা মিষ্টি খাবে বলে। পেনশনের টাকাটা তো আজকাল জমেই যাচ্ছে। শঙ্খ আর নিতে চায় না আজকাল। শিবনাথও ওদের এই সমারোহের সংসারে সেই অকিঞ্চিত কটটুকু দিতে চাইতে লজ্জাবোধ করেন। একদা যে ওইটির প্রত্যাশায় তারিখের দিকে দৃষ্টি হেনে বসে থাকতে হতো, সে কথা এখন আর কারুরই মনে পড়ে না। যাবেন ঠিক করে ফর্সা ধুতি পাঞ্জাবি বার করে রাখলেন টাকাটা, কিন্তু ঝপ করে বলে ফেলতে পারছেন না, তোদের সঙ্গে আমিও চলছি রে। আসলে ভাষাটা ঠিক মনঃপুত হচ্ছে না, বারবার মুসাবিদা করছেন, কিন্তু ডেকে কথা বলার অনভ্যাসেই বোধহয় কোনো মুসাবিদাই কার্যকরী হয়ে উঠছে না। ওরা সামনে দিয়ে ঘুরছে ফিরছে, বেরুচ্ছে ঢুকছে, শিবনাথ মাঝে মাঝে কেশে নিচ্ছেন। অবশেষে বলেই ফেললেন, বললেন যেন খাপছাড়া ভাবে। বলে উঠলেন, তোমরা বেরোচ্ছ কখন? উভয়কে সম্বোধন করার অভ্যাসে ছেলেকে তুই করে কথা বলাটা প্রায় ভুলেই গেছেন শিবনাথ। ছেলে যখন একা থাকে, না, তেমন সুবর্ণ সুযোগ জোটে না শিবনাথের। ছেলেকে একা দেখার সৌভাগ্য 1 মিনিটের জন্যও কই হয় না। শঙ্খ জানে অনাবশ্যক প্রশ্ন রুচিরা পছন্দ করে না, তাই তাড়াতাড়ি বলে ওঠে, এই তো খাওয়ার পরই, 2-2:30 নাগাদ। শিবনাথ বলেন, তাই ভালো, শীতের দিনে দুপুরে গেলেই ভালো। শঙ্খ রুচিরার মুখের দিকে না তাকিয়েই বলে ফেলে, হ্যাঁ সেই জন্যই তো। ও বেচারারও জ্বালা কম নয়, বাবার সব কথাই এমন বোকার মতো, রুচিরার বাবার সঙ্গে তুলনা করলে মাথা কাটা যায়। ওদিকে শিবনাথ যাকে বলে ফাঁড়া খণ্ডে যাক নীতিতে ঝুলে পড়েন। ভাবছি আমিও তোমাদের সঙ্গে গাড়িতে চলে যাই। গাড়িতে চলে যাই তোমাদের সঙ্গে, কথাটা বাংলা ভাষা না অন্য কিছু? ধাক্কাটা সামলে শঙ্খ বলে, আপনি মানে আপনি বর্ধমানে? শিবনাথ অপ্রতিভ হতে হতে অকারণ খানিকটা জোরে হেসে নিয়ে বলেন, দিয়েছি তো চমকে। আরে বাবা, বর্ধমানে তোমাদের ওখানে কি আর? কুতুলপুরের ওপর দিয়েই তো যেতে হবে। আমায় তোমরা টুনুর বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে, ফেরার সময় আবার আমায় পিক আপ করে নেবে। কতকাল দেখিনি।
কবে আছি কবে নেই। তাছাড়া লোকমুখে ভাইপোর বলবোলাও শুনছে টুনছে তো। গাড়ি কিনেছে দেখলে আহ্লাদে মরেই যাবে, চিরকেলে পাগলি তো। এতক্ষণে রুচিরা কথা বলে, বেশ শান্তভাবেই বলে। সে তো বোঝাই যায়, কিন্তু খামোকা পিসিটিকে মেরে ফেলাই কি ভাইপোর উচিত হবে? শিবনাথের জিভটা শুকিয়ে ওঠে। তবু শিবনাথ মিথ্যে খানিকটা হেসে বলেন, আহা, সত্যি কি আর মরবে? অধিকটা বোঝাতেই লোকে মরা কথাটা বলে তো। যাক, আমিও তাহলে ঠিকঠাক হয়ে নেব। শঙ্খ আস্তে আস্তে পাশের মুখটার দিকে তাকায়। শঙ্খর মুখটা সাদাটে দেখায়, তবু শঙ্খ গম্ভীরভাবে বলে, ঠিক আছে। যাক বাবা, ভয়ের ঘাটটা পার হয়ে যাওয়া গেছে। শিবনাথ জানেন না ভয়টা কিসের, তবু শিবনাথের কথা বলতে ভয় ভয় করে। এখন ফাঁড়া কেটে গেছে। এখন শিবনাথ ভাবতে থাকেন, দাদাকে হঠাৎ দেখে টুনি কি বলবে, কি করবে, কি খাওয়াতে বসবে, এবং শিবনাথ তার জবাবে কি করবেন, কি বলবেন। সত্যি গাড়ি একটা থাকা রীতিমতো সুখের। বলি বটে বাবু আনা, কিন্তু ঠিক তা নয়। গাড়ি যেন একটা মুক্তির দূত। ওদের আগেই খেয়ে নেন তাড়াতাড়ি। একটু বিশ্রাম করে নেওয়া ভালো, যতই হোক অনেকখানি জার্নি। কিন্তু বিশ্রাম কোথায়? 2 মিনিট অন্তর ঘড়ি দেখলে কি আর বিশ্রাম হয়? তাই তো করছেন শিবনাথ, অবিশ্রাম ঘড়িই দেখছেন বিশ্রামের বদলে। কিন্তু কি হলো? ওদের আর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না কেন? খেয়ে উঠে ঘুমিয়ে পড়ল নাকি? শীতের দুপুরে খেয়ে উঠে শুয়ে কি আর সহজে উঠতে পারবে? বেলা গড়িয়ে যাবে। নাই হোক ট্রেনের সময়, সময় একটু থাকা ভালো। আবার ঘড়ি দেখেন, 2:30 ছাড়িয়ে 3টে বেজে গেল যে। আর পারলেন না শিবনাথ। ঘর থেকে বেরিয়ে এলেন গুটি গুটি। আস্তে ডাকেন, শঙ্খ। প্রথমটা আস্তে ডাকাই ভালো, হঠাৎ জোরে ডাক শুনে জেগে উঠলে ক্ষতি হবে। কিন্তু না, ঘুমোচ্ছে না শঙ্খ। ডাকা মাত্রই বেরিয়ে আসে সে। শিবনাথ বললেন, কি হলো? 3টেও বেজে গেল যে, কখন বেরোবে? এই একবার একা পেলেন ছেলেকে, তাই হেসে বললেন, খেয়ে শুয়ে পড়েছিলি তো? শঙ্খ বলল, বেরোনো তো হচ্ছে না। শঙ্খর গলা নির্লিপ্ত নিথর। শিবনাথ থতমত খেয়ে বলেন, বেরোনো হচ্ছে না? শঙ্খ তেমনি পাথুরে গলায় বলে, না, হঠাৎ দারুণ মাথা ধরে গেছে ওর, যাওয়া সম্ভব হবে না। দারুণ মাথা ধরা? রুচিরার? না, তাহলে আর যাওয়ার কথা উঠতে পারে না। তবু নির্বোধ শিবনাথ বলে ফেলেন, ছুটির একটা দিন তো তাহলে গেল। শঙ্খ একটু হাসির মতো করে বলে, একদিন কেন, 2 দিনই গেল। একদিনের জন্য যাওয়ার তো কোনো মানে হয় না। তাই তো বটে, যার কোনো মানেই হয় না, তাই নিয়ে আর ভাবতে বসবেন নাকি শিবনাথ? বরং অন্য অনেক জরুরি ব্যাপার নিয়ে ভাবুন বসে বসে। কিন্তু শিবনাথ যেন ভাবতেও ভুলে যাচ্ছেন মনে হচ্ছে। নচেৎ শঙ্খ তো কথা অন্তেই আবার তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছে, বোধ করি রোগিণীর সেবা করতেই। পর্দাটা এখনো দুলছে। কিন্তু দুলন্ত পর্দা এমন একটা কি দৃশ্য যে অনড় হয়ে দাঁড়িয়ে দেখতে হবে? নাকি শিবনাথের চোখের সামনে আরও কিছু দুলছে? ওই দরজা, জানলা, দেওয়াল, ছাদ, সংসার, পৃথিবী, তাই ভাবতে পারছেন না কিছু। নাকি ভাবছেন, এরপর যদি কোনোদিন শঙ্খনাথ নামক ব্যক্তিটির গাড়িতে চড়তে না যায় শিবনাথ নামের লোকটা, তাহলে তো ওই লক্ষ্মী ছাড়া হতভাগা
হিংসুটে লোকটারই নিন্দে হবে। হবে না নিন্দে? যে লোক ছেলের বাড়বৃদ্ধিতে হিংসে করে এমন কুচুটেপানা করে, তার কি নিন্দে না হয়ে প্রশংসা হবে? অতএব লোকটাকে, না, এখন আর কিছু ভাবা যাচ্ছে না। পর্দাটা থেমে গেছে, তবু পৃথিবীটার তুলনি থামছে না। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক 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 শেয়ার করবেন। ধন্যবাদ।